বাংলাদেশে আজ মহান বিজয় দিবস, বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার সকাল 6:30টায় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রপতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971-এর 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি, মেধাবী ছাত্র নেতা আনিসুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম বিজয় দিবস উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি পরবর্তী উত্তর সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই সহ নেতৃবৃন্দ, ছাত্র সমাজ এবং দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে উদ্দেশ্যকে সামনে নিয়ে 1971 সালে যুদ্ধ হয়েছিল, তার সুফল বাঙালি এখন পর্যন্ত ভোগ করতে পারেনি। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে বাঙালি রক্ত দিয়েছিল, সেই উদ্দেশ্য আজ পর্যন্ত সফল হতে পারেনি। বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরকে তার কার্যক্রম নির্বিঘ্নে চালাতে দেয়নি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে 24-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আজ পর্যন্ত আমরা সেই সুফল ভোগ করতে পারিনি। এখনো আমাদেরকে জীবন দিতে হচ্ছে। গত 2 দিন আগেও 2 জন শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। আমরা বলে দিতে চাই, শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, তার পরিণতি ভালো হয়নি। শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেছিল, তার পরিণতি ভালো হয়নি। কেউ যদি বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করে, তার পরিণতি ভালো হবে না। বর্তমান ছাত্র সমাজ সেটি জুলাইয়ের আন্দোলন দেখিয়ে দিয়েছে। আমরা সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই দেশকে পরিচয় করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্র নেতা সাদিক কায়েম। বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম বিজয় দিবস উপলক্ষে বাংলা ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।
সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর লড়াই করে 1947 সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের যে মুক্তি আকাঙ্ক্ষা ছিল সেই মুক্তি আমরা পাইনি, যার অনিবার্য পরিণতিতে 1971 সালে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, স্বাধীন বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল এদেশের আপামর ছাত্র জনতার মুক্তি হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মুজিববাদ বাকশাল কায়েম করার মাধ্যমে এদেশে দুর্নীতি, এদেশে রাহাজানি, এদেশে দুর্ভিক্ষ নিয়ে এসেছিল, যে কারণে গত 50 বছর ধরে আমাদেরকে শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। সংগ্রামী ছাত্র জনতা, তার অনিবার্য পরিণতিতে 1990 সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবং এর মাধ্যমে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। কিন্তু 2006 সালের 28 অক্টোবর লগি বইটার মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতাকে যে নেককারজনকভাবে হত্যা করা হয়েছে, তার মাধ্যমে আবার নতুন ফেসিবাদের জন্ম দিয়েছিল। এর পরবর্তীতে গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে এবং সর্বশেষ 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে ভারত এদেশে আধিপত্য বিস্তার করার যাত্রা শুরু করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতের সে আধিপত্যের কবর রচনা হয়েছে। আমরা চাই বাংলাদেশে ভারতের কোন দাদাগিরি এই ছাত্র জনতার মানতে প্রস্তুত নয়। প্রিয় ভাইরা, এই জন্যই বাংলাদেশে রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একটি রব উঠেছে। সবাই বলুন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সেই ভারত বন্ধু নয়, যে ভারতে খুনি নয়, সেই ভারত বন্ধু নয়, সেই ভারতে খুনি নয়। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসী, আজকের এই মহান বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মেধাবী ছাত্র নেতা ইকবাল হোসেন। এই সামনে থেকে ভাইয়েরা একটু পেছনে যান, সামনে থেকে পেছনে যান। সামনে যারা আছেন তারা একটু বসে পড়বেন, সাউন্ডটা আসতে দেন। এই বা দিকে আমাদের জায়গা রয়েছে, জাদুঘরের দিকে জায়গা আছে, সবাই একটু জাদুঘরের দিকে সরে যান। সামনের জায়গাটা একটু স্পেস দেন সাংবাদিকদের জন্য। সামনে যারা আছে তারা একটু সাংবাদিকদের জন্য স্পেস দেন। আপনারা সামনে যারা আছেন বসে পড়বেন, একটু স্পেস নিয়ে দয়া করে বসে পড়েন। এই বা দিকে জায়গা আছে, জাদুঘরের দিকে জায়গা আছে, সবাই জাদুঘরের দিকে একটু সরে যান। সামনে সাংবাদিকদের জন্য জায়গা দেন। কাটাবনের ওই রাস্তায় একটু সবাই চলে যান, কাটাবনের রাস্তা ফাঁকা আছে, ওই রাস্তায় সবাই অবস্থান নেন। মাঝখানে সাংবাদিকদের জন্য একটু সামনে জায়গা করে দেন। কেউ গ্যাদারিং করবেন না, একটু স্বাভাবিকভাবে দাঁড়ানোর চেষ্টা করেন। কেউ গ্যাদারিং করবেন না, সবাই স্বাভাবিকভাবে দাঁড়ানোর চেষ্টা করেন। এই বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে 24 জুলাই আন্দোলনের ভিতর দিয়ে একটি জালিমের জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের মাগফিরাত কামনা করছি, যারা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা জালিমের জুলুমের বিপরীতে দাঁড়িয়ে ইসলামের সুমহান আদর্শ প্রচার করতে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। বিশেষ করে দোয়া করছি 1971 সাল এবং
চব্বিশে যারা শহীদ হয়েছে বাংলাদেশের জমিন থেকে জালিমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেছি। জি প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে উপস্থিত আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, অন্যান্য দায়িত্বশীল ভাইরা, উপস্থিত সাথী সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ ছাত্র ভাইরা, সম্মানিত ঢাকাবাসী এবং সম্মানিত সাংবাদিক ভাইদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশে শামিল হওয়ার জন্য। শুধু আমি এতটুকুই বলতে চাই, বাংলাদেশ কখনো দিল্লির শাসন মেনে নেয়নি। 2000 বছরের ইতিহাস যদি আমরা রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন, এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। কিন্তু আমরা সেই অর্জনকে আমাদের দোষে সম্পূর্ণতা দিতে পারিনি। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের দিন। মাত্র 4 মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল। দেশের সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল, পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান। যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট ঐক্যের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হলো, তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য, গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র জনতা স্বৈরাচারীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে 4 মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে। মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট ঐক্যের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন, নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। জাতির এই নিরেট ঐক্য এই বছরের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে, ইতিহাসের অনন্য স্থানে প্রতিষ্ঠিত করে রাখবে। এই ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে দেশের সকল তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই ঐক্যের জোরে আমরা আমাদের সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারব। এই বিজয় মাসে আমাদের গণ অভ্যুত্থানকে অভিনন্দন জানাবার জন্য, আমাদের বিজয় দিবসে যোগ দেওয়ার জন্য ঢাকায় এসছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা। তিনি তার দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আমাদের দেশের মুক্তিযুদ্ধ তাকে অনুপ্রাণিত করেছিল। 2002 সালে পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমাদের জাতীয় উৎসবে এই
প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। তারা অনেকেই আগে কোনোদিন ঢাকায় আসেননি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি। সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি। বিশ্বব্যাংক সহ অন্যান্য সকল দাতা প্রতিষ্ঠান সমূহের কাছে আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে। তারা নতুন উদ্যোগে এবং নতুন উৎসাহে আমাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এসছে। অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে আমানতকারীর টাকা উত্তোলনের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, এখন সেটা তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংককে আমানতকারীর আমানত ফেরত দেওয়ার জন্য নতুন টাকার সরবরাহ দিতে প্রস্তুত হয়েছে। আশা করি এতে ব্যাংকিং ব্যবস্থায় সকলের আস্থা ফিরে আসবে। প্রিয় দেশবাসী, আমাদের সরকারের শুরুতেই একটি কমিটি নিয়োগ করেছিলাম, শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করা। এতে কি পেলাম কি পেলাম না তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে। ডক্টর দেবপ্রিয়ার সভাপতিত্বে গঠিত 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে 400 পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট পড়ে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে। দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর আগ্রহ নিয়ে এই রিপোর্টটি সংগ্রহ করছে। দেশের মধ্যে পত্রপত্রিকা, সেমিনার, আলোচনা সভা, টেলিভিশনে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। এই রিপোর্ট পড়ে সকলে অবিশ্বাস্য চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। কারো মুখে কথা বেরোচ্ছে না। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধা দেয়নি।